আমি ডক্টর কার্তিক আর আমরা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা কিনা এমসিকিউ সিরিজ, অর্থাৎ তোমাদের যে এসএলএসটি এক্সাম আছে তার এমসিকিউ সিরিজ নিয়ে আজকেও উপস্থিত হয়েছি। এখানেও 25টা কোশ্চেন আমরা আলোচনা করব, বিভিন্ন দিক আলোচনা করব, এবং এর সাথে সাথে দেখো এখানে আরেকটা টপিক যেটা তোমাদেরকে দেখানো হচ্ছে, এমনভাবে এটা আলোচনা করা হচ্ছে যাতে এই বিষয়ে যে টপিকগুলো তোমরা পড়বে সেটা যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায়। কারণ পুরো প্রতিটি কোশ্চেন ব্যাখ্যা সহকারে কিন্তু আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি। ঠিক আছে? যাই হোক, যারা এখনো পর্যন্ত নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এখানে তোমরা এসএলএসটি সংস্কৃত যাবতীয় তথ্য বা কন্টেন্ট তোমরা পেয়ে যাবে, এবং পেড কোর্সেও কিন্তু অ্যাডমিশন চলছে, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে অ্যাডমিশন নিতে পারো। এছাড়াও আমাদের এনটিএ, ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট ডিসেম্বর 2015-তে, 2025-এর যে ডিসেম্বর আছে এক্সাম নেটের বা সেটের, তার জন্য কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ক্লাসটা করতে পারো। এছাড়াও ঝাড়খণ্ড এসএলএসটির ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়েছে। আপার প্রাইমারি, অর্থাৎ আপার প্রাইমারি যে সাবজেক্ট সংস্কৃত, তারও ব্যাচ কিন্তু আমরা শুরু করতে চলেছি। তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ক্লাস নিয়ে তোমরা বেটার প্রিপারেশনটা নিতে পারো। যাই হোক, দেখো আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকে আমাদের যে ক্লাসের বিষয় সেটা একটু দেখে নাও। আজকে যেটা আমাদের ক্লাসের বিষয় সেটা হলো অর্থশাস্ত্র। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। হুম। এখান থেকে কোশ্চেন কিন্তু আমাদের হবেই। তো সেই অনুপাতে অর্থশাস্ত্র জিনিসটা কি, কিভাবে এখান থেকে কোশ্চেন সলভ করবে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, ইত্যাদি তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে এগুলো পাবে। আর টপ মডেলের যে কোশ্চেনগুলো দেখো এখানে করা হয়েছে, তোমরা যদি একটু ভালো করে দেখো, এই জাতীয় কোশ্চেন কিন্তু তোমরা আমাদের যে এক্সাম আছে সেই এক্সামের মধ্যে তোমরা পাবে, এবং সেখান থেকে তোমরা তোমাদের যে প্রিপারেশনটাকে এটাই কিন্তু আরো একটু বেটার করে নিতে পারো। তো সরাসরি দেখো আমরা এক্সাম কোশ্চেনে চলে যাব। এখানে দেখো অর্থশাস্ত্রের দুটো পার্টে কিন্তু আমরা এখানে এক্সামটা নিতে চাইছি। অর্থাৎ তোমাদের যে টেস্ট এখানে দেওয়া হচ্ছে অর্থশাস্ত্র প্রথম যে পার্ট, পার্ট ওয়ান। পার্ট ওয়ানে আমরা রাখছি 25টা কোশ্চেন, এবং পার্ট টু যেটা আসবে সেখানেও আরো 25টা কোশ্চেন আসবে, অর্থাৎ 50টা কোশ্চেন যদি আমরা ভালো করে দেখি, এবং তার কন্টেন্ট গুলো যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেই টপিক গুলো যদি একটু ভালো করে আমরা তুলে ধরি, তাহলে কিন্তু তোমরা ইজিলি এই যে কোশ্চেন এখান থেকে কিন্তু তোমরা এটা সলভ করতে পারবে ইজিলি। ঠিক আছে? তো তাহলে দেখে নাও যে আমরা যে এটা সলভ করব সেটা কিভাবে আসবে। হ্যাঁ, বা কোথা থেকে কোশ্চেন গুলো পড়তে পারে, কি কি কোশ্চেন এসেছে অলরেডি, তো সেই দিক থেকে আমরা কিন্তু ক্লিয়ার। কারণ অর্থশাস্ত্র যেই যেই জায়গাতে এর টপিকটা আমাদের আছে, সেই জায়গাগুলো আমরা একটু ভালো করে দেখে নেব। তাহলে সরাসরি আমরা কোশ্চেনে চলে যাব। দেখো, 1 নম্বর কোশ্চেন যদি আমরা যাই, দেখো, বেদ অধ্যয়ন, হুম, যজ্ঞ, আজীবন গুরুগৃহে অবস্থান, এটি কার স্বধর্ম? অর্থাৎ দেখো, অর্থশাস্ত্র পড়তে গেলে তোমাদেরকে ভালো করে দেখতে হয় 4টি বর্ণ এবং 4টি আশ্রম, তাদের স্বধর্ম, অর্থাৎ 4টি বর্ণ যেটা আছে, হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের, তারা কিরকম, তাদের স্বধর্ম, তাদের ধর্ম কি, তাদের লক্ষণগুলো কি আছে, এবং 4টি আশ্রম, হুম, যেমন ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি বর্ণ, 4টি আশ্রম ভালো করে দেখবে, একটা কোশ্চেন প্রায় তোমাদের এখান থেকে থাকে, এই দুটো জায়গা থেকে। তো তাহলে আমরা দেখে নেবো। দেখো, 1 নম্বর বলেছে ব্রহ্মচারী, 2 নম্বর বলেছে গৃহস্থ, 3 নম্বর যে বানপ্রস্থ, 4 নম্বর বলেছে সন্ন্যাস। তাহলে 4টি অপশন এখানে দেওয়া আছে যে বেদ অধ্যয়ন করতে হবে, যজ্ঞ করতে হবে, আজীবন গুরুগৃহে অবস্থান, গুরুগৃহে অবস্থান করতে হবে। তাহলে অ্যান্সার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা অ্যান্সারটা দাও। যদি অ্যান্সার বুঝতে না পারো অবশ্যই আমি অ্যান্সার বলে দেবো। অ্যান্সারটাকে ভিডিওটা পজ করো, অ্যান্সার দাও, তারপরে তোমরা মিলিয়ে দেখে নাও। দেখো, অ্যান্সার যদি আমরা এখানে দেখি কি আসবে, ব্রহ্মচারী। ব্রহ্মচারী, দেখো যদি আমরা ব্রহ্মচারীর স্বধর্ম দিয়েছি না, সেখানে আমরা দেখবো যে বেদ অধ্যয়ন করা, যজ্ঞ করা, ঠিক আছে, আজ, হ্যাঁ, ভিক্ষা করা, ভিক্ষা করা, আজীবন গুরুগৃহে অবস্থান করা, এটা কার? এটা হচ্ছে ব্রহ্মচারীর স্বধর্ম, এটা ব্রহ্মচারীর স্বধর্ম, এই যে গুরুগৃহে অবস্থান করা। যদি গৃহস্থ বলতে হবে, গার্হস্থ হলে কি আসতো? নির্দিষ্ট কর্মের দ্বারা কি হতো? জীবিকা অর্জন। গার্হস্থ হলে নির্দিষ্ট, দেখো কি বলেছে, কর্মের দ্বারা জীবিকা অর্জন, সমকুল ও ভিন্ন গোত্রে, সমকুল ও ভিন্ন গোত্রে, হ্যাঁ, বিবাহ সম্পাদন, অর্থাৎ গার্হস্থ্যতে বিবাহ করতেই হবে, বিবাহ সম্পাদন, ঋতু রক্ষার্থে স্ত্রী গমন করতে হবে,
দেবতা, পিতৃপুরুষ, অতিথি, ভৃত্য গণকে কি করতে হবে? দানপূর্বক ভোজন করতে হবে। এগুলো সবই ছিল গার্হস্থ্য বা গৃহস্থের স্বধর্ম। এছাড়া দেখো বানপ্রস্থের স্বধর্ম একটি আসবে। বানপ্রস্থের স্বধর্ম যদি আমরা ভালো করে দেখি, ব্রহ্মচর্য হুম পালন, ব্রহ্মচর্য পালন করতে হবে, ভূমিতে শয়ন করতে হবে, জটা ও মৃগচর্ম ধারণ করতে হবে, যাগযজ্ঞের অনুষ্ঠান করতে হবে, ইত্যাদি ভাবে কিন্তু ফলমূল ভোজন করতে হবে। এটা হবে বানপ্রস্থের স্বধর্ম। সাথে সাথে আমরা পাবো সন্ন্যাসীর স্বধর্মটা কি? ইন্দ্রিয়কে সংযম করতে হবে। সন্ন্যাসী কি হয়? ইন্দ্রিয় সংযম করতে হবে, জাগতিক কর্ম না করা, কোনো সত্ত্ব না রাখা, হ্যাঁ, জন অসঙ্গতা ত্যাগ করা যেটাকে বলা হচ্ছে, ভিক্ষা গ্রহণ করা ইত্যাদি ভাবে যে স্বধর্মগুলো আছে, অর্থাৎ এখানে তোমরা ভালো করে দেখবে চারটি আশ্রম: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। চারটি আশ্রমের যে স্বধর্ম, সেই স্বধর্ম সম্পর্কে তোমরা দেখে রাখবে। হয়তো একটা কোশ্চেন তোমাদের এখান থেকেই হয়ে যেতে পারে। ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেন আমরা সরাসরি যাবো। দেখো 2 নম্বর কোশ্চেনে কৌটিল্যের অপর নাম, খুব ভালো কোশ্চেন একটা, যে কৌটিল্যের অপর নাম কি? কারণ কৌটিল্যের অনেকগুলো নামে তাকে ডাকা হয় কিন্তু। দেখো এখন চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, চাণক্য, বাল্মীকি, এই চারটি নাম এখানে উল্লেখ করেছে। এর মধ্যে কোন নামটি তার অপর নাম? কৌটিল্য। দেখো অ্যান্সার তোমরা নিশ্চয়ই জানো, অ্যান্সার হবে কি এখানে? চাণক্য। কৌটিল্যের অপর নাম যেটা বলা হয়েছে তাকে বলা হতো কি? চাণক্য। কৌটিল্যের অপর নাম হচ্ছে চাণক্য। তাহলে এইখানে একটু ভালো করে দেখে নেবে। এর আরো কতগুলো নাম আছে, যেমন হচ্ছে বিষ্ণুগুপ্ত। এর প্রকৃত নাম যদি বলা হয় কি হয়? বিষ্ণুগুপ্ত। তারপরে কৌটিল্য, গোত্রমান, হ্যাঁ, চাণক্য, এই সকল নামগুলো কিন্তু এই নামের সঙ্গে কিন্তু অপর নাম হিসেবে পরিচিত হয়ে থাকে। 3 নম্বর কোশ্চেন আমরা দেখে নেবো সরাসরি। দেখো 3 নম্বর কোশ্চেনে কি আসছে? চাণক্যের নামান্তর। একই কোশ্চেন। দেখো চাণক্যের নামান্তর বলতে দেখো কৌটিল্য বলেছে, বিষ্ণুগুপ্ত বলেছে, চাণক্য বলেছে, সবগুলোই ঠিক। এখানে চাণক্য বা এটাকে গোত্রমানও দেওয়া যেতে পারতো। ঠিক আছে, সবগুলোই ঠিক। তার মানে দেখো এ যদি অপর নাম জিজ্ঞাসা করে তাহলে কিন্তু সবগুলোই ঠিক, বা এখানে গোত্রমানটাও নিতে পারতো, যে চাণক্যের অপর নাম কি? গোত্রমান। তাহলে কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, চাণক্য, গোত্রমান এগুলো সবই কিন্তু কি আসবে? কৌটিল্যের অপর নাম হিসেবে পরিচিত। একটু ভালো করে দেখলেই তোমরা এটাকে ক্লিয়ার করতে পারবে। দেখো কৌটিল্যের অর্থশাস্ত্র একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ, তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, এখানে তন্ত্র এবং আবাব নামে দুটো ভাগে কিন্তু এটাকে বিভক্ত করেছিল। টোটাল দেখো 15টা অধিকরণ তোমরা এখানে পাবে। তার মধ্যে 1 নম্বর থেকে 5 নম্বর যে অধিকরণ, সেটা তন্ত্রের মধ্যে পড়ে। যেখানে হচ্ছে আভ্যন্তরীণ, যে রাজ্যের আভ্যন্তরীণ শাসন কার্য সে তন্ত্রের মধ্যে হয়। আর হ্যাঁ, 6 থেকে 15 অর্থাৎ কি পাবো এখানে? এই অধিকরণটা হচ্ছে আবাব নামে পরিচিত। মানে এটা হচ্ছে, এটা যেমন আভ্যন্তরীণ, এটা দেশের বৈদেশিক বা পারস্পরিক হিসাবে গঠিত হয়। আর অর্থশাস্ত্র, দেখো এই যে অর্থশাস্ত্র বলছি, যে অর্থশাস্ত্র শব্দ যদি আক্ষরিক অর্থ আমরা দেখি, সম্পত্তি বিষয়ক শাস্ত্র এটাকে বলা হয়। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনে দেখো আমরা সরাসরি চলে যাব। 4 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? কৌটিল্য কোন গ্রন্থের লেখক? এটা পরিচিত একদম কোশ্চেন। দেখো রাজ তরঙ্গিনী, অর্থশাস্ত্র, কাদম্বরী, অষ্টাধ্যায়ী, চারটি অপশন এখানে আছে। তোমরা এটাকে পজ করে নিজের মতো অ্যান্সার অবশ্যই করতে পারো। দেখো যদি এখানে অ্যান্সার তোমরা দেখো ভালো করে, তাহলে কি আসবে না, এখানে উত্তর হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র উৎস। কারণ আমরা জানি, হ্যাঁ, কলহন বিরচিত রাই তরঙ্গিনী, কলহনের রচনা এর আগের দিনও আমরা দেখেছি। কাদম্বরী হচ্ছে কি? বাণভট্টের রচনা, কথা শ্রেণীর কাব্য। অষ্টাধ্যায়ী রচনা কি আসবে? হুম মহর্ষি পাণিনি আসবে। অষ্টাধ্যায়ী 3996টি শ্লোক বিশিষ্ট, প্রায় 4000। আর আমাদের অর্থশাস্ত্র হচ্ছে কার? অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত, গোত্রমান ইত্যাদি নামে কিন্তু একে ডাকা হয়। পরবর্তী কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, কৌটিল্যের অর্থশাস্ত্রে কতগুলি অধিকরণ বিদ্যমান? দেখো এইটা একটা ভালো টপিক, যে কতগুলো অধিকরণ আছে, কতগুলো অধ্যায় আছে, কতগুলো প্রকরণ আছে, এটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার। হুম কতগুলো অধিকরণ, কতগুলো প্রকরণ এবং কতগুলো অধ্যায়। কারণ এই টপিকগুলো থেকে আমাদের কোশ্চেন কিন্তু বারবার হয়, কারণ যে কোনো এক্সামের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো আমাদের দেয়। 1 নম্বর অপশন দেখো 11, 2 নম্বর অপশন 12, 3 নম্বর বলেছে 14, তারপরে 4 নম্বর বলেছে 15।
তাহলে কৌটিল্যে দেখো অর্থশাস্ত্র যদি বলা হয় কতগুলো অধিকরণ আছে, তোমরা একটু ভালো করে যদি অ্যান্সারে আমরা যাই সরাসরি, দেখো অ্যান্সারটা যদি দেখো তোমরা পাবে কত, 15টি অধিকরণ। দেখো এইখানে যদি আমাদের এখানে দেখে নিই যে কৌটিল্যের অর্থশাস্ত্রে হচ্ছে অধিকরণের সংখ্যা। হুম, এক মিনিট, একটা মিনিট, টু, দেখো কৌটিল্য বললাম কি, কৌটিল্য অর্থশাস্ত্রে যদি আমরা ভালো করে দেখি অধিকরণের সংখ্যা, তাহলে অধিকরণ আসবে 15টি অধিকরণ আছে এখানে। যদি অধ্যায় দেখি যে এইখানে কতগুলো অধ্যায় আছে, অধ্যায়ে কত বিভক্ত, 150, 150টি অধ্যায় আছে। যদি আবার দেখা হয় প্রকরণ কতগুলো আছে, তো প্রকরণ দেখতে গেলে আসবে 180, 180টি। যদি বলা হয় এখানে শ্লোক সংখ্যা কত, তো শ্লোক সংখ্যা হচ্ছে 6000। ঠিক আছে, তাহলে দেখো কৌটিল্য অর্থশাস্ত্রের একটা সামারি এখানে দিয়ে দিলাম যে কৌটিল্য অর্থশাস্ত্রে কতগুলি অধিকরণ বিদ্যমান, 15টি অধিকরণ আছে। কৌটিল্য অর্থশাস্ত্রের অধ্যায় সংখ্যা কত, 150টি অধ্যায় আছে। কৌটিল্য অর্থশাস্ত্রের প্রকরণ কত, 180টি প্রকরণ আছে। কৌটিল্য অর্থশাস্ত্রের শ্লোক সংখ্যা কত, প্রায় 6000 শ্লোক সংখ্যা এখানে আছে। তাহলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের হতেই পারে, কারণ এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন প্রায় হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে দেখো 6 নম্বর কোশ্চেন আমরা যাব সরাসরি। 6 নম্বর কোশ্চেন কি বলছে, অর্থশাস্ত্রের প্রথম অধিকরণ, প্রথমাধিকরণ, অর্থশাস্ত্রের প্রথমাধিকরণের নাম কি? কারণ দেখো এখানে আমরা 15টি যে অধিকরণ পেলাম, তার প্রথম যে অধিকরণ তার নামটা কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে। 1 নম্বর বলেছে বিনয়াধিকারিক, 2 নম্বর বলেছে যোগবৃত্ত, 3 নম্বর ধর্মবৃত্ত, 4 নম্বর হচ্ছে ষাঢ়গুণ্য। তাহলে প্রথম যে অধিকরণ দেখো, অপশন যদি তোমরা দেখো, প্রথম অধিকরণ কি আসবে, কৌটিল্য অর্থশাস্ত্রের প্রথম অধিকরণ আসবে বিনয়াধিকারিক। ঠিক আছে, দ্বিতীয় হলো কি আসতো, অধ্যক্ষ প্রচার, অধ্যক্ষ প্রচার। হ্যাঁ, এই বিনয়াধিকারীকে দেখো, বিনয়াধিকারীকে 21টি অধ্যায় আছে। এখানে বিনয়াধিকারিক যে প্রকরণ, এখানে 21টি অধিকরণ, এখানে 21টি কি আছে, 21টি অধ্যায় আছে এবং 18টি প্রকরণ এখানে আছে। এবং তারপরে আসে অধ্যক্ষ প্রচার 2 নম্বরে। হ্যাঁ, এটা সব থেকে বৃহত্তম। এখানে এই অধ্যক্ষ প্রচারে 36টি অধ্যায় আছে আর প্রকরণ আছে 38টি প্রকরণ আছে, বৃহত্তম কিন্তু এটা। এইভাবে দেখো ধর্মস্ত্রীয় আসবে এখানে যে, হ্যাঁ, 3 নম্বরে, 4 নম্বরে কণ্টক শোধনম, 5 নম্বরে যোগবৃত্তম। এইভাবে কিন্তু 15টি অধিকরণ আমরা দেখতে পাবো এখান থেকে। ক্লিয়ার? একটু ভালো করে তোমরা পড়ে নেবে, এইগুলো যদি নোট বানিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের আর আলাদা করে নোটের প্রয়োজন পড়বে না। একটু যে মূল যে তথ্যগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, এটাকে একটু নোট বানিয়ে নাও। আলাদা করে কোনো পয়েন্ট কিন্তু তোমাদের আর পড়বে না, যেটা তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? যাই হোক, আমাদের দেখো যে নিউ ব্যাচ আমাদের শুরু হতে চলেছে, অর্থাৎ আমাদের ডিসেম্বরের নেট অ্যান্ড সেটের কিন্তু ব্যাচ আমাদের শুরু হয়েছে। তোমরা চাইলে পেপার 1, পেপার 1 অ্যান্ড সংস্কৃত দুটো ব্যাচেই কিন্তু আমাদের অ্যাডমিশন চলছে, তোমরা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো। এছাড়াও আমরা কি পাচ্ছি এখানে তোমাদের দেখো, যে এসএলএসটি, অর্থাৎ ঝাড়খণ্ড যে এসএলএসটি তার ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়েছে। আপার প্রাইমারি সংস্কৃত, দেখো আপার প্রাইমারি সংস্কৃত আগস্টের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আমরা শুরু করতে চলেছি আপার প্রাইমারি যে সংস্কৃত। ঠিক আছে, এবং আমাদের যে এসএলএসটি ব্যাচ কিন্তু আমাদের অলরেডি চলছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে ক্লাসটা করতে পারো এসএলএসটি সংস্কৃত। এবং পিএসসি সংস্কৃতেরও আমাদের কিন্তু ব্যাচ অ্যাভেলেবেল আছে। তো এই ব্যাচে তোমাদের অ্যাডমিশনের জন্য 7407083623 এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এই যে যে ব্যাচগুলো চলছে আপাতত, সেই ব্যাচের সুবিধা কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনে যাব আমরা। 7 নম্বর যে কোশ্চেন দেখো আমাদের আছে, অর্থশাস্ত্রে বিদ্যা সমুদ্দেশ কোথায় পাওয়া যায়? ভালো একটা কোশ্চেন দেখো। অর্থশাস্ত্রের মধ্যে যে বিদ্যা সমুদ্দেশ প্রকরণ একটি আছে, হ্যাঁ, তো সেখানে বলছে যে তাহলে কোথায় পাবো আমরা। 1 নম্বর দেখো অপশন বিনয়াধিকারীকে, 2 নম্বর যোগবৃত্তে, ষাঢ়গুণ্যে, ধর্মস্থির। অপশন যদি দেখি বিদ্যা সমুদ্দেশ মানে বিদ্যা সম্পর্কিত তথ্য যেটা আছে সেটা পাবো আমরা বিনয়াধিকারিক, সেটা পাবো বিনয়াধিকারীকে। বিদ্যা সমুদ্দেশে যে তথ্য আছে বিনয়াধিকারীকে, এই বিনয়াধিকারিক দেখো, এই বিনয়াধিকারিক যদি আমরা একটু ভালো করে দেখি, এখানে 18টি প্রকরণ আমার আছে। 18টি প্রকরণের মধ্যে 1 নম্বর প্রকরণ হচ্ছে বিদ্যা সমুদ্দেশ। 2 নম্বরে আসবে বৃদ্ধ সংযোগ, হ্যাঁ, বৃদ্ধ সংযোগ। 3 নম্বর আসবে কি ইন্দ্রিয় জয়। 4 নম্বর আসবে অমাত্য উৎপত্তি। 5 নম্বর আসবে মন্ত্রী, এই যে মন্ত্রী পুরোহিত উৎপত্তি।
ইত্যাদি ভাবে গুরু পুরুষ থেকে আরম্ভ করে টোটাল 18টি প্রকরণ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এই বিদ্যা সমুদ্দেশ হচ্ছে কোথায়, বিনয় অধিকারীকে আছে, তাহলে বিনয় অধিকারীকে প্রায় 18টি টপিক কিন্তু এখানে এইরকম ভাবে কিন্তু আলোচনা হয়েছে। তোমরা কিন্তু একটু যদি ভালো করে দেখো তাহলেই কিন্তু তোমরা কোশ্চেন গুলো এখান থেকে ক্লিয়ার করতে পারবে, সাধারণ কোশ্চেন কিন্তু হয় এখান থেকে। তো পরের কোশ্চেন দেখো যেখানে নিচ্ছি, আন্নিক্ষিকী বিদ্যা, অর্থাৎ দেখো বিদ্যা 4 প্রকার আমরা জানি। তো আন্নিক্ষিকীর যে সংজ্ঞা এখানে জিজ্ঞাসা করতে, দেখো 1 নম্বর অপশনে যে সাংখ্যং যোগং লোকায়তং চ, 2 নম্বরে যে ধর্মাধর্ম, 3 নম্বর যে অর্থ অনর্থ, আর 4 নম্বর দিচ্ছে নয় এবং অপনয়। তাহলে এই জায়গাতে বিদ্যা। তাহলে দেখো এখানে যদি আমরা অপশনটা দেখে নিই যে উত্তরটা কি হতে পারে, উত্তর তোমরা এখানে দেখে নাও। এখানে উত্তর কি আসবে, হ্যাঁ, সাংখ্য যোগ। দেখো এখানে যদি আমরা উত্তরটা দেখি, উত্তর আসবে সাংখ্য যোগ লোকায়তম চৈতন্য কি 1 নম্বর অপশন, অর্থাৎ অপশন দেখো অপশন এ কিন্তু আমাদের অ্যান্সার আসবে এখানে। কারণ বিদ্যার লক্ষণটাই করা ছিল সাংখ্যং যোগ লোকায়তম চৈতন্য কি, মানে সমস্ত বিদ্যার উপকারক হচ্ছে আমি। লোকায়ত মানে কোন দেখছি দর্শন আছে, দেখো লোকায়ত মানে 4 বাক দর্শন, 4 বাক, চারুযুক্ত বাক, যারা সুন্দর কথা বলে তাদের 4 বাক দর্শন, 4 বাক বলা হয়। তাহলে এখানে উত্তর হবে সাংখ্যং যোগ লোকায়তম চৈতন্যিক্ষিকি, এটা কিন্তু চলে আসবে। হুম, দেখো বিদ্যা এখানে বলে দিই, বিদ্যা হচ্ছে 4 প্রকার। কে স্বীকার করেছে, আর দেখো এইখানে এই ছকটি একটু দেখে নাও, এখান থেকে তোমাদের কিন্তু একটি কোশ্চেন তোমাদের থাকতেই পারে একটি। এখানে হচ্ছে দেখো কৌটিল্য মতে কি বলবে, কৌটিল্য, কৌটিল্য বলবে বিদ্যার সংখ্যা 4টা, আন্নিক্ষিকী, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। মনু মতে দেখো এখানে মনু বলবে কি না বিদ্যা হচ্ছে 3টে, কি কি, আন্নিক্ষিকী বাদ দিয়ে দিবে, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। তারপরে দেখো আসবে বৃহস্পতি, বৃহস্পতি বলবে কি, বৃহস্পতি বলবে বিদ্যা 2টো। বৃহস্পতি কিন্তু এখানে উল্লেখ করবে যে বিদ্যা 2 প্রকারের বিদ্যা আছে, কি কি বিদ্যা, বার্তা এবং দণ্ডনীতি। আর ঔশনস বা শুক্রাচার্য বলবে কি বিদ্যা হচ্ছে 1 প্রকার, সেটা হচ্ছে শুধুমাত্র দণ্ডনীতি। এইভাবে বিদ্যা কিন্তু 4টি ভাগে কিন্তু বিদ্যাকে ভাগ করা হয়। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো আমরা চলে যাব, কৌটিল্যের মতে বিদ্যা। দেখো এখানে পেলাম কৌটিল্যের মতে, দেখো কি বললাম, কৌটিল্যের মতে বিদ্যা হচ্ছে 4 প্রকার। মনু মতে বিদ্যা হবে 3 প্রকার। বৃহস্পতির মতে দেখো যেটা আছে বৃহস্পত্য, বৃহস্পতির মতে হচ্ছে 2টো। আর ঔশনস বা শুক্রাচার্যের মতে হচ্ছে 1টা। তাহলে ঔশনস বা শুক্রাচার্যের মতে একটি বিদ্যা, বৃহস্পতি বলেছে 2টি বিদ্যা, হ্যাঁ, আর এখানে 3টি বিদ্যা হচ্ছে মনু মতে, আর 4টি বিদ্যা হচ্ছে আমাদের অর্থশাস্ত্রকার কৌটিল্যের মতে। তাহলে বিদ্যা 4 প্রকার, এইখান থেকে তোমরা দেখে নেবে। 5 নম্বর কোশ্চেন দেখো, কৃষি পশুপাল্যে বাণিজ্য ড্যাশ পূরণ করো শূন্যস্থান, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো, এটা এই কোশ্চেনটা এরকম শূন্যস্থান পূরণ করো। তো বার্তা, আন্নিক্ষিকী, ত্রয়ী এবং দণ্ডনীতি। দেখো কৃষি পশুপাল্য যেটা আছে, কৃষি পশুপাল্যের সঙ্গে কারা যুক্ত থাকে, কৃষি পশুপাল্যের সঙ্গে যদি একটু ভালো করে দেখি তাহলে হচ্ছে বার্তা, অর্থাৎ অপশন তোমাদের চলে আসবে এ, অপশন এ হবে রাইট অ্যান্সার, এখানে বার্তা হচ্ছে রাইট অ্যান্সার। মানে আন্নিক্ষিকী বলেছিলাম, দেখো আন্নিক্ষিকী কি ছিল, সাংখ্যযোগ লোকায়তম চৈতন্যিক্ষিকী ছিল। বার্তা বলতে কৃষি পশুপাল্য আসবে। দণ্ডনীতি আসবে, কি আসবে দেখে না, দণ্ডনীতি দেখো আন্নিক্ষিকী ত্রয়ী বার্তানাং যোগক্ষম সাধন হচ্ছে দণ্ডনীতি, ত্রয়ী হচ্ছে ধর্ম অধর্ম মধ্যে ত্রয়ী। তাহলে এইভাবে কিন্তু এই 4টি বিদ্যা আছে, তাদের যে তথ্যগুলো আছে একটু ভালো করে দেখবে। অর্থশাস্ত্র কিন্তু খুবই সাধারণ একটা তথ্য, মানে গ্রন্থ, এখান থেকে কিন্তু কোশ্চেন কমন আসে। পরের কোশ্চেন দেখো, আমাদের পরের যে কোশ্চেন পাবো, আন্নিক্ষিকী ত্রয়ী বার্তার যোগক্ষম সাধন কে করে, এখনই আমরা কিন্তু আলোচনা করে গেলাম, হ্যাঁ, সাম দান ভেদ দণ্ড। আচ্ছা, আন্নিক্ষিকী ত্রয়ী ও বার্তা যোগক্ষম সাধন করে কে, দণ্ড, দণ্ডনীতি, দণ্ডের জন্যই সবকিছু, দণ্ড। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন দেখো, সরাসরি পরের কোশ্চেনে যাবো, নিম্নের কোন ক্রমটি সঠিক, অর্থাৎ ক্রম দেওয়া আছে, দেখো বলছে কোনটি সঠিক ক্রম। দেখো সন্ধি যান আসন সংশ্রয়, যান সন্ধি, সন্ধি বিগ্রহ যান আসন। ঠিক আছে, তাহলে কোন যেটা মানে ক্রমটা মানে শিওর হবে দেখে নাও, সন্ধি বিগ্রহ যান আসন, অর্থাৎ সি অপশনটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ক্রম অনুসারে কিন্তু আমাদের কোশ্চেন হতে পারে, বিভিন্ন ভাবে ক্রম অনুসারে কোশ্চেন কিন্তু দেয়। পরের কোশ্চেন দেখো যে চলে যাব, পরের কোশ্চেন বলেছে মানব সম্প্রদায় কোন বিদ্যাকে পৃথক রূপে স্বীকার করে না। মানব সম্প্রদায় বলতে এখানে মনুর কথা বলেছে, মনু বলেছে কোন বিদ্যাকে পৃথক বলে মনে করে না, কারণ মনু মতে বিদ্যা 3 প্রকার, হ্যাঁ। আন্নিক্ষিকী ত্রয়ী দণ্ডনীতি বার্তা সেটা বলে গেছিল কে, আন্নিক্ষিকী বার্তা ত্রয়ী দণ্ডনীতি সেটা বলেছে আমাদের কৌটিল্য। তো মনু বলেছে 3 প্রকার, যে আন্নিক্ষিকী বিদ্যাকে সে স্বীকার করে না।
বলেছে যে ত্রয়ী বার্তা দণ্ডের মধ্যেই আহ্নিক অন্তর্ভুক্ত। তাহলে এখানে কোশ্চেনটা সেরকম ভাবে করেছে, আহ্নিকে ত্রয়ী বার্তা দণ্ড। তাহলে মনে বলেছে কোন বিদ্যাকে পৃথক বলে মনে করেন না, স্বীকার করেন না, সে করে না আহ্নিক, কারণ সে জানে আহ্নিক বিদ্যাটা ত্রয়ী বার্তা দণ্ডনীতি এর মধ্যেই কিন্তু সেটা অন্তর্ভুক্ত, তার জন্য সে আলাদা করে তাকে স্বীকার করে না। ওকে, পরের কোশ্চেন দেখো আমরা যাব 14 নম্বর কোশ্চেনে। সকল বিদ্যার প্রদীপ, সকল কর্মের উপায় ও সকল ধর্মের আশ্রয় রূপে কোন বিদ্যা উল্লেখিত? কারণ তোমাদের বিদ্যা থেকেই কিন্তু কোশ্চেনটা হওয়ার সম্ভাবনা প্রবল। তার জন্য এখানে বলেছে দেখো, আমরা যদি আহ্নিকের লক্ষণে দেখি, প্রদীপ ও সর্ববিদ্যা নাম আছে না, প্রদীপ ও সর্ববিদ্যা নাম, উপায় সর্বকর্ম নাম, আশ্রয় সর্বধর্ম নাম, স স আহ্নিকি মতাহা। তাহলে দেখো লক্ষণের মধ্যেই আমরা পেয়ে গেলাম যে উত্তর চলে আসবে আমাদের অপশন এ। তাহলে উত্তর কি আসবে? অপশন এ চলে আসবে আমাদের অ্যান্সার। তো সেক্ষেত্রে উত্তর দেখো আহ্নিক বিদ্যা। কি আসবে? আহ্নিক বিদ্যা। পরের কোশ্চেন, অর্থশাস্ত্রের অর্থ শব্দের অর্থ কি? দেখো অর্থশাস্ত্রের অর্থ শব্দের অর্থ কি, যদি এখানে দেখো অপশন ধন, ধান্য, হিরণ্য না মনুষ্যভূতি ভূমি। দেখো অর্থশাস্ত্রে যদি জিজ্ঞাসা করে যে অর্থ শব্দের অর্থ কি, তো এখানে উত্তর যেটা চলে আসবে সেটা হচ্ছে কি মনুষ্যবতী ভূমি। এটা কিন্তু খুব পপুলার কোশ্চেন, এটা কিন্তু বহুবার কোশ্চেন কিন্তু এসে গেছে অন্যান্য এক্সামে, নেট বলো, সেট বলো, বা যে যে জায়গায় অর্থশাস্ত্র আমাদের পাঠ্য আছে সেই জায়গাতে কিন্তু কোশ্চেনটা বারবার রিপিট হয়, কোশ্চেন কিন্তু চলে এসেছে, একটু দেখে নেবে। নিম্নের কোনটি বৈশ্যের স্বধর্ম নয়? দেখো বৈশ্য, হুম, কারণ আমাদের এখানে 4টি বর্ণ আমরা জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টি বর্ণের যে স্বধর্ম, সেই স্বধর্ম সম্পর্কে আমি প্রথমেই বললাম যে 4টি আশ্রমের যেমন স্বধর্ম আমাদেরকে দেখতে হবে, ঠিক তেমন দেখতে হবে 4টি হুম বর্ণের স্বধর্ম। তো এখানে 4টি বর্ণের মধ্যে উত্তর দেখো বলেছে বৈশ্যের স্বধর্ম নয় কোনটা? দেখো এখানে যাজন, একটু যদি ভালো করে লক্ষ্য করি দেখো প্রত্যেকেই যজন কিন্তু করতে পারে। দেখো 1 নম্বর হচ্ছে যজন, আর 2 নম্বর হচ্ছে যাজন। তাহলে যজনটা কি? যজন হচ্ছে নিজের জন্য যোগ্য করা, নিজের জন্য যোগ্য করা সবাই করতে পারে, সে ব্রাহ্মণও করতে পারে, ক্ষত্রিয় করতে পারে, বৈশ্যও করতে পারে, শূদ্রও করতে পারে। যাজন যেটা অপরের মঙ্গলের জন্য, মানে অপরের জন্য যোগ্য করা, সেটা শুধুমাত্র ব্রাহ্মণরা পারে, আর কেউ পারে না। তো সেক্ষেত্রে দেখো এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করি, যাজন কিন্তু কি হবে, যাজন যে স্বধর্ম সেটা কিন্তু বৈশ্যের স্বধর্ম নয়, কারণ বৈশ্য অপরের জন্য পুজো পাঠ ইত্যাদি যে যোগ্য সেটা কিন্তু করতে পারে না। তাহলে তাহলে তোমরা একটু ভালো করে এখানটায় দেখে নিবে যে আমাদের 4টা যে চতুর্বর্ণ আর চতুর আশ্রম যেটা আছে কিভাবে আসে। দেখো যদি ব্রাহ্মণের ক্ষেত্রে আসে, ব্রাহ্মণ হচ্ছে অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, দান সবই করতে পারে। ক্ষত্রিয় করতে পারে কি অধ্যয়ন, যজন, দান, স্বাস্থ্য বা জীবিকা দ্বারা প্রাণী সংরক্ষণ। বৈশ্য করতে পারে কি অধ্যয়ন, যজন, দান, কৃষিকার্য, পশুপালন এবং বাণিজ্য বৈশ্য করতে পারে। তাহলে যাজনটা কিন্তু কেউ করতে পারবে না। আর শূদ্র করতে পারে কি, শূদ্র বলেছে ব্রাহ্মণ আদি দ্বিজ গণেশ, কি বলেছে শুশ্রূষা, বার্তা, কৃষি, পশুপাল্য, বাণিজ্য, কারুকর্ম, শিল্পীর কাজ, এগুলো হচ্ছে আমাদের শূদ্রের স্বধর্ম হিসাবে পরিচিত। ক্লিয়ার? তাহলে 4টি বর্ণ, 4টি আশ্রম একটু ভালো করে তোমরা দেখে রাখার চেষ্টা করবে। পরের কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন বিদ্যায় ব্রাহ্মণাদি 4 বর্ণের নিজ নিজ ধর্ম ব্যবস্থাপিত হয়েছে? ভালো কোশ্চেন কিন্তু, একটা 4টা বিদ্যা এখানে দিয়ে দেখো কোন বিদ্যায় বলেছে ব্রাহ্মণাদি, হ্যাঁ, অর্থাৎ আহ্নিক বিদ্যা, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি, কোন বিদ্যার মধ্যে বলেছে যে নিজ নিজ ব্যবস্থাপিত হয়, সেটা কি আসবে? না, সেটা বলেছে ত্রয়ী। হুম, কে কোপবশত বিনাশপ্রাপ্ত হয়েছিলেন? কোপবশত বিনাশপ্রাপ্ত, দেখো এখানে একটি টপিক আছে যেটা আমরা এখান থেকে দেখতে পাবো যে কোপবশত বিনাশপ্রাপ্ত রাজা, অর্থাৎ ইন্দ্রিয় জয় বলে একটি টপিক আছে, ইন্দ্রিয় জয় বা অরিষট বর্গ। এখানে কিছু রাজা তাদের ইন্দ্রিয়কে জয় না করার ফলে বিনষ্ট হবে, আবার কিছু রাজা ইন্দ্রিয়কে জয় করার ফলে তারা জিতেন্দ্রিয় হবে। তো ইন্দ্রিয়কে জয় না করার ফলে দেখো বলেছে বিনাশপ্রাপ্ত কোপবশত, কতগুলো অরিষট বর্গ? অরিষট বর্গ 6টি। 1 নম্বর হচ্ছে কাম, 2 নম্বর হচ্ছে ক্রোধ, ঠিক আছে, 3 নম্বর আসবে কি লোভ, 4 নম্বর আসবে মান বা মোহ, 5 নম্বর আসবে মদ বা গর্ব, 6 নম্বর আসবে কি আসে হুম মাৎসর্য। এইভাবে কিন্তু 6টি বা অরিষট বর্গ যেটাকে বলা হয়। তো কোপ বশত দেখো যদি বলি কোপ বশত বা ক্রোধ বশত কি হয়েছিল, এখানে যেটা আসবে দেখো অপশন তোমরা পেয়ে যাবে।
কোপ বসত যদি এখানে ভালো করে দেখি দেখো, জন্মেজয় বা তালযজ্ঞ, অর্থাৎ এখানে উত্তর কিন্তু আসবে যাবে ডি অপশন। জন্মেজয়, রাজা জন্মেজয় কোপ বসত। কাম বসত বিনাশপ্রাপ্ত হয়েছিল করাল, কাম বসত হয়েছিল এখানে করাল, ঠিক আছে। রাবণ হয়েছিল মান বা মোহ বসত, এখানে বিনাশ হয়েছিল। আর অজবিন্দু দেখো এখানে দিয়েছে, হুম, অজবিন্দু হচ্ছে লোভ বশত বিনাশ, লোভ বশত অজবন্ধু বা ইলানন্দন পুরুরবা। এইভাবে এরা হচ্ছে ইন্দ্রিয়কে জয় না করার ফলে বিনাশ প্রাপ্ত হয়েছিল। আবার কিছু রাজা আছে যেমন জামদগ্ন, পরশুরাম, অম্বরীশ, নাভাগ, এরা ইন্দ্রিয়কে জয় করার ফলে এই সমস্ত রাজারা চিরকাল পৃথিবীকে ভোগ করতে পেরেছিল। বিভিন্ন ভাবে কিন্তু তথ্যগুলো এখানে দেওয়া আছে। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো আমরা সরাসরি দেখে নেবো। কারণ দেখো আজকে আমরা 25টা কোশ্চেন এখান থেকে আলোচনা করছি, এবং পরের যে পার্ট অর্থাৎ পার্ট 2 তে কিন্তু আরো 25টা কোশ্চেন আমরা নিয়ে আসবো। অর্থাৎ 50টা কোশ্চেন যদি তোমরা একটু ভালো করে দেখো, তাহলে কিন্তু আশা করি এর মধ্যে তোমরা কোশ্চেনগুলো ক্লিয়ার করতে পারবে। দেখো ক্ষত্রিয় স্বধর্ম দিয়েছে, আবার একই কোশ্চেন। ক্ষত্রিয় স্বধর্ম, ক্ষত্রিয় হচ্ছে দেখো সাধারণভাবে তোমরা বুঝতে পারছো সস্তরে জীবিকা অর্জন। স্বস্থ দ্বারা জীবিকা অর্জন যেটা আছে, সেই জীবিকা অর্জনটাই কিন্তু ক্ষত্রিয় স্বধর্ম হিসেবে পরিচিত হবে। ক্ষত্র দ্বারা জীবিকা অর্জন এটা। পরে কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন, অরিসর বর্গ জয় করে রাজা দীর্ঘকাল পৃথিবীকে ভোগ করতে পেরেছিলেন। দেখো একটু আগে আমরা আলোচনা করলাম, ঠিক আছে, কারা কারা। হ্যাঁ, জামদগ্ন, অম্বরীশ, নাগা, নাভাগ, সবাই। তাহলে এখানে সবাই কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি সবগুলোই। কারণ অরিসর বর্গ কে ত্যাগ করে, জয় করে যারা পৃথিবী জিতেন্দ্রিয় হয়েছিল, পৃথিবীকে ভোগ করতে পেরেছিল, জামদগ্ন, নাভাগ, অম্বরীশ, এরা সবই কিন্তু অরিসর বর্গকে ত্যাগ করার ফলে জিতেন্দ্রিয় হয়েছিল। সবগুলোই উত্তর, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো আমরা সরাসরি যাব। লোকায়ত কোন বিদ্যার অন্তর্গত? লোকায়ত বলতে দেখো দর্শন যেটাকে বলা হয়, হ্যাঁ, চারবাক দর্শন। তো লোকায়ত হচ্ছে আন্নিক্ষিকী বিদ্যার যে আছে, আন্নিক্ষিকী বিদ্যার হচ্ছে অন্তর্গত। দেখো অপশন হচ্ছে আন্নিক্ষিকী। কারণ ওখানে উল্লেখই করে যে সাংখ্য যোগ ও লোকায়ত, মানে সাংখ্য দর্শন, যোগ দর্শন, লোকায়ত দর্শন, এটা সবই আন্নিক্ষিকেরই অন্তর্গত। পরের কোশ্চেন দেখো 22 নম্বর কোশ্চেন, গর্ভহেতু কার্তবীর্যার্জুন কার হাতে বিনাশপ্রাপ্ত হয়? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন দেখো দিয়েছে এখানে। অপশন হচ্ছে বিষ্ণু সংঘ হতো এটা, ব্যাসদেব, রামচন্দ্র না পরশুরাম। এখানে উত্তর যদি আমরা ভালো করে দেখি, কার্তবীর্যার্জুন কার হাতে বিনাশপ্রাপ্ত হয়? পরশুরামের হাতে কিন্তু বিনাশপ্রাপ্ত হয়। গর্ভহেতু পরশুরামের হাতে সে বিনাশপ্রাপ্ত হয়েছিল। 23 নম্বর কোশ্চেন দেখো এখানে আমরা দেখবো, কৌটিল্য কাকে গুরুপুরুষ রূপে গণ্য করেননি? কারণ গুরুপুরুষ কি, গুরুপুরুষ কয় প্রকার ইত্যাদি ভাবে কিন্তু আমাদের এখান থেকে কোশ্চেনটা হয়, যে গুরুপুরুষ জিনিসটা কি, সেটি কয় প্রকার। তো এখানে যদি আমরা অপশনটা একটু ভালো করে দেখে নিই, দেখো কার্মিক, কাপটিক, তাপস, রসদ। তো এখানে যদি তোমরা দেখো গুরুপুরুষের যে টপিকটি আমাদের আছে, এখানে যে প্রকরণটি আছে গুরুপুরুষ বা দূত, ঠিক আছে, এগুলো সবই পাবে তোমরা। হ্যাঁ, তো গুরুপুরুষের টোটাল যে টপিক দেখো দুটো ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে সংস্থা, আর একটা হচ্ছে সঞ্চার। দেখো অপশনটা এখানে দেখে নাও আগে। অপশনটা বলেছে কার্মিক, অর্থাৎ কামযুক্ত। কৌটিল্য গুরুপুরুষ কামিককে স্বীকার করে না। কারণ দেখো এখানে হচ্ছে দুটো ভাগে বিভক্ত বললাম। এক নম্বর হচ্ছে সংস্থা, আর 2 নম্বর আসবে সঞ্চার। সঞ্চারের মধ্যে আসবে সত্রী, সঞ্চারের মধ্যে আসবে তীক্ষ্ণ, সঞ্চারের মধ্যে আসবে রসদ, সঞ্চারের মধ্যে আসবে ভিক্ষুকী। সঞ্চার চারটা ভাগ। আর হচ্ছে সংস্থার মধ্যে কি আসবে? সংস্থা আসবে কাপটিক, এই যে কাপটিক। সংস্থার মধ্যে আসবে উদাস্তিক। সংস্থার মধ্যে আসবে গৃহপতিক, গৃহপতিক ব্যঞ্জক। সংস্থার মধ্যে আসবে বৈদেহক। সংস্থার মধ্যে আসবে তাপস, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি সংস্থা। সংস্থার মধ্যে 5টি আসবে, নিজ নিজ স্থানে থেকে রাজকর্ম সম্পাদন করে সংস্থা। আর সর্বত্র কি বলেছে? সঞ্চালন করে, মানে সব জায়গাতে যে সঞ্চালন করে রাজকার্য সম্পাদন যে করে, তারা হচ্ছে সঞ্চার নামে পরিচিত। তাহলে গুরুপুরুষ হচ্ছে টোটাল 2টি ভাগে ভাগ, কিন্তু 9টি গুরুপুরুষ কিন্তু এখানে দেখানো হয়েছে। পরের কোশ্চেন দেখে নেবো, দেখো আমরা সরাসরি পিতৃ মহান অমাত্যন কুর্মী। তাহলে অমাত্য যে অভিযোগ এটা আছে, অমাত্য প্রকরণ যেটা, সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করছে। অমাত্য তাহলে কোন পর্যন্ত যে মত দিয়েছিল সেখানেই আসবে পিতৃ পৈত্রা মহ অমাত্য। মানে অমাত্য কার মতে, কাকে অমাত্য স্বীকার করা দরকার? দেখো বাতব্যাধি, বাহুদন্ত পুত্র, কৌটিল্য। তো এখানে যদি আমরা উত্তর দেখি, দেখো এই মতটা আসবে কৌন পদান্তের। হ্যাঁ, কৌন পদন্ত বলেছিল যে পিতৃ পৈত্রা মহান অমাত্যন, অর্থাৎ
যার এর মতে পিতা বা পিতামহ ক্রমে আগত যেমন ব্যক্তিগণকে এই পদে নিযুক্ত করা হয়। বাত ব্যাধি যদি বলতো তাহলে বলতো রাজার পক্ষে নীতিশাস্ত্রবিদ নতুন ব্যক্তিগণকে অমাত্য পদে নিয়ে আসতে হবে। বাহুদন্তী পুত্র যদি দিত, এখানে কোশ্চেন দেখো, বাহুদন্তী পুত্র সেখানে বলে তো কি, রাজা এমন ব্যক্তিকে অমাত্য হিসেবে নিয়োগ করবেন যিনি সৎ বংশজাত, প্রজ্ঞাবান, ধীর ও প্রভুর প্রতি ভক্তিমান, এটা চলে আসতো। আর কৌটিল্যের মতে এখানে বলেছিল দেখো, কৌটিল্য এখানে বলেছে কেবল তিনিই মন্ত্রী হওয়ার যোগ্য যিনি সকল প্রকার অমাত্রে যুক্ত। এইভাবে কিন্তু এখানে প্রত্যেকের একটি একটি করে মত আছে অমাত্য নিয়োগের ক্ষেত্রে, আমাদেরকে এটা একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, আমরা শেষ কোশ্চেন আজকে দেখে নেবো আমরা। পরের কোশ্চেন বা শেষ কোশ্চেন, কৌটিল্য কয় প্রকার দূতের কথা স্বীকার করেছেন? কৌটিল্য কয় প্রকার দূত, মানে কৌটিল্য মতে দূত কয় প্রকার, দেখো এটা খুব ভালো কোশ্চেন, তোমাদের জন্য রইলো কোশ্চেনটা। তোমরা এখানে অ্যান্সার করবে, অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো, 2, 3, 4, 5, প্রত্যেকেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যে কৌটিল্য মতে দূত কয় প্রকার এবং কি কি। হ্যাঁ, এখানে দুধ কিন্তু পাবে তোমরা। তো তার আগে বলে রাখি, অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এসএলএসটি যারা দিচ্ছ সংস্কৃত লেভেলে, প্রত্যেকটি টপিক ওয়াইজ টপিক ধরে ধরে কিন্তু এখানে এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তোমরা এখান থেকে কিন্তু অনেকেই উপকৃত হতে পারবে এই জায়গা থেকে এসএলএসটির জন্য। ঠিক আছে, এবং সাথে সাথে দেখো আমাদের যে নিউ ব্যাচ যেগুলো চলছে সেখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। হ্যাঁ, কারণ নেট সেটের ব্যাচ আছে আমাদের, এসএলএসটির ব্যাচ আছে, পিএসসির ব্যাচ আছে, ঝাড়খণ্ড এসএলএসটি এবং আপার প্রাইমারি যে সংস্কৃত তার ব্যাচও কিন্তু আমাদের চলছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে করতে পারো। দেখো কৌটিল্য মতে একটু দেখে নিই তাহলে, কৌটিল্য মতে দূতের কথা যেটা স্বীকার করেছে কয় প্রকার, না 3 প্রকার দূতের কথা স্বীকার করেছে। দেখো কৌটিল্য মতে দূত হচ্ছে কতবিধ, কৌটিল্য মতে দূত হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে নিঃশিষ্টার্থ দূত, নিঃশিষ্টার্থ দূত। 2 নম্বর হচ্ছে পরিমিতার্থ দূত, পরিমিতার্থ। আর 3 নম্বর আসবে শাসনহর, শাসনহর দূত। হ্যাঁ, শাসনহর। নিঃশিষ্টার্থ মানে এখানে বলা হবে সকল প্রকার অমাত্য ভূষিত দূতকে বলা হচ্ছে সকল প্রকার অমাত্য যুক্ত। পাদগুণহীন বলেছে অমাত্য গুণের চতুর্থাংশের বলেছে দেখো এক কম, আর অর্ধগুণ হচ্ছে সেটা হবে শাসনহর। এইভাবে কিন্তু 3টি ভাগে দূতকে এখানে ভাগ করেছে। যাই হোক, আজকে আমরা 25টা কোশ্চেন কিন্তু পার্ট ওয়ানে দেখলাম। অর্থশাস্ত্রের পার্ট ওয়ানে আমরা 25টা 25 কোশ্চেন আমরা দেখেছি। পার্ট টুতে কিন্তু আমরা আরো 25টা কোশ্চেন আমরা দেখব। তাহলে কিন্তু 2টো ক্লাস আমাদের অর্থশাস্ত্রে লাগবে। তারপরে আস্তে আস্তে মনুসংহিতা যেটা আছে বা অন্যান্য যে টপিকগুলো আছে, একটা একটা করে অভিজ্ঞান শকুন্তলম আছে আমাদের, একটা একটা করে টপিককে ক্লিয়ার করব এই মোটামুটি মাসটা। তারপরে দেখো আগস্ট মাস থেকে আমরা মোটামুটি আমাদের যে গ্রামারের যে ক্লাস, অর্থাৎ গ্রামারের টপিক ওয়াইজ কিন্তু কোশ্চেন বা এমসিকিউ সিরিজ কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলটি প্রত্যেকের কাছে একটু শেয়ার করে দাও, যাতে এই ভিডিও অর্থাৎ গুলো তোমরা অন্যান্য যারা আছে তারাও যেন সবাই দেখতে পায় এবং প্রত্যেকেই যেন বেনিফিটটা নিতে পারে। ঠিক আছে, যাই হোক আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই। দেখা হবে আরো একটা অন্য ভিডিওতে অন্য কোনো সময়। হুম, নমস্কার।